এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ, অ্যানাদার নিউ ডে। চলো শুরু করা যাক আরো একটা নতুন ব্লগ। কালকে রাতে ডিনার করে শুতে শুতে একটু দেরি হয়ে গেছিল, আজকে সকালে উঠতেও একটু লেট হয়ে গেছে। 7টার মধ্যে বেরোনোর কথা ছিল, আমরা বেরোলাম ওই 7:40 কি পৌনে 8টা হবে। আজকে আমরা কোথায় যাচ্ছি জানো? গুলমার্গ। গোটা কাশ্মীর ট্রিপের মধ্যে গুলমার্গ যাওয়ার জন্য আমি সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম। কেন কি কোথাও বরফ পাই না পাই, গুলমার্গে গিয়ে একটু হলেও বরফ পাবো, এই একটা মনের ভিতরে ক্ষুদ্র আশা আমার ছিল। রাস্তার মাঝে একবার দাঁড়িয়েছিলাম গ্রিন ভ্যালি ধাবাতে, তো এখান থেকে ব্রেকফাস্ট করব। এখানের খাবার দাবার না ভীষণই ভালো ছিল। তো ব্রেকফাস্ট করে আবার আমরা রওনা দিয়েছি। পাহাড়ি রাস্তা তো, তাই যেতে আমাদের বেশ অনেকটাই টাইম লাগবে। এই যে ঘাসের উপরে ছোট ছোট সাদা সাদা ফুলগুলো দেখতে পাচ্ছ, যদিও খুব একটা ভালোভাবে দেখাতে পারছি না, গাড়িটা এখন বেশ জোরেই যাচ্ছে। এই ফুলগুলো না ঘাসের উপর ভীষণ ভালো লাগছিল দেখতে। নিচের দিকে অতটা ছিল না, কিন্তু পাহাড়ের যত উপরে উঠছি ফুলের পরিমাণ যেন ততই বাড়ছে। তবে এটাও ঠিক, পাহাড়ে যত উপরে উঠছি হালকা হালকা ঠান্ডা লাগছে, মানে ঠান্ডাটা একদম সয়ে যাওয়ার মতো, খুব বেশি যে ঠান্ডা তা নয়। এতদিন তো সেইভাবে কোথাও ঠান্ডা পাইনি, এক্সেপ্ট বালতাল। কার্গিলেও এক্সপেক্ট করেছিলাম ঠান্ডা পাবো, বাট পাইনি। তাই জন্য আজকে একটু রিস্ক নিয়েছি। আমাদের দুজনের দুটো সোয়েট শার্ট নিয়েই যাচ্ছি আজকে, কোনো রকম কোনো জ্যাকেট নিইনি। জ্যাকেট ক্যারি করাটা একটু সমস্যাই, তার জন্যই আরো নিইনি। আমরা প্রায় গুলমার্গের কাছাকাছি চলে এসেছি। গুলমার্গে যাওয়ার আগে এইখানেও একটা ভিউ পয়েন্ট আছে, মোস্ট প্রবাবলি কোনো ওয়াটারফলস আছে এখানে। আমরা ভেবেছি যখন ফিরবো তখন এখানে আসবো। এই দেখো অলমোস্ট পৌঁছেই গেছি। এই জায়গাটা হলো গাড়ি স্ট্যান্ড, আমাদের গাড়িটা এখানে রেখে এখনো প্রায় 1-1.5 কিলোমিটার রাস্তা আমাদেরকে যেতে হবে। জানো আজকে ফার্স্ট টাইম আমি রোপওয়েতে চাপবো। শুরু থেকে এত বকর বকর করছি, কিন্তু এটাই তোমাদেরকে জানানো হয়নি। আমি তো সুপার ডুপার এক্সাইটেড, অ্যাট দ্য সেম টাইম একটু ভয় ভয় লাগছে। প্রথমবার রোপওয়ের এক্সপিরিয়েন্স কেমন হবে আমি জানি না। আমরা তো এখন দাঁড়িয়ে আছি গাড়ি স্ট্যান্ডে, এখান থেকে কিভাবে যাব না যাব সেই নিয়ে ডিসকাশন চলছে। তবে আজকের জার্নির বেস্ট পার্ট হলো একটুও রোদ ছিল না। এখানে দেখো লেখা আছে গুলমার্গ ডেভেলপমেন্ট অথরিটি। এখানে কিছু ইনফরমেশন
ইনফরমেশন দেওয়া আছে, চাইলে তোমরা পজ করে দেখে নিতে পারো। ফার্স্টেই লেখা আছে গুলমার্গ গন্ডোলা 1.2 কিলোমিটার, মানে এখনো আমাদের 1.2 কিলোমিটার যেতে হবে। ওয়ে টু গন্ডোলা এখানে অ্যারো দেওয়া আছে। রোপওয়ে কে যে গন্ডোলা বলা হয় সেটা কিন্তু আমার জানা ছিল না, এখানে এসেই জানতে পারলাম। সামনে যে গাড়িটা গেল দেখলে, ওই গাড়িটা করে রোপওয়ে স্টেশনে পৌঁছানো যাবে, আদারওয়াইজ ঘোড়ার ব্যবস্থাও আছে, আর চাইলে হেঁটেও যাওয়া যায়। ফার্স্টে ডিসাইড করা হয় আমরা সবাই হেঁটেই যাব, তারপর তো ডিসিশন চেঞ্জ হয়, কিছুজন গেলাম গাড়িতে আর কিছুজন এলো হেঁটে। তো পার গাড়ির ভাড়া হচ্ছে 100 টাকা, আর এক একটা গাড়িতে 4 জন করে আরামসে বসতেই পারবে। তো বাঁ দিকে না প্রচুর ওই সাদা সাদা ফুলগুলো ছিল, আমি একটা ফুল তুলেছিলাম, ভীষণ ভালো লাগছিল দেখতে। এই দেখো গাড়ি করে পৌঁছে গেছি গন্ডোলা স্টেশনে। সামনে যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, এই সিঁড়ি দিয়ে উঠে গেলেই গন্ডোলা স্টেশন। আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম, এখানে প্রায় সব জায়গাতেই দেখছি এরকম নারকেল বিক্রি হচ্ছে পিস পিস করে। মুঘল গার্ডেনে যখন গেলাম ওখানে নারকেলের দাম বলছিল 10 টাকা করে, কিন্তু এখানে নারকেলের দাম 20 টাকা করে বলছে। যেহেতু পাহাড়ের অনেকটাই উপরে এসছি, তাই এখানে সব জিনিসের দামই একটু বেশি। এখানে প্রচুর পরিমাণে চকলেট, ঝালমুড়ি এসব বিক্রি হচ্ছিল। তবে নারকেলগুলো না লেবু দিয়ে আরো কি সব দিয়ে যেন মাখিয়ে দিচ্ছিল। এই দেখো এটা হলো গন্ডোলা স্টেশন, অ্যান্ড আমরা পৌঁছেও গেছি। টিপটাপ টিপটাপ করে বৃষ্টিও শুরু হয়ে গেছিল। ঠাকুরকে ডাকছিলাম খুব বেশি বৃষ্টি যেন না পড়ে, আর যেন খুব বেশি ঠান্ডাও না লাগে, কারণ ওই সোয়েট সেটই ভরসা। গুলমার্গের ফেজ 1-এ যাব, তার জন্য এখানে টিকিট শো করা হচ্ছিল। টিকিট শো করতে গিয়েও একটা প্রবলেম ক্রিয়েট হয়েছিল, তার জন্য আমাদের প্রায় আধ ঘন্টা থেকে 40 মিনিট নষ্ট হয়ে গেছে। তারপর ফাইনালি প্রবলেম সলভ হয়। এখন আমরা গুলমার্গের ফেজ 1-এ যাওয়ার জন্য লাইন দিতে এসছি। এই লম্বা লাইনটা দেখে আমার খুব একটা বড় মনে হয়নি, কিন্তু বিশ্বাস করো তারপরে দেখলাম বাবা এই রকম অবস্থা, লাইনটা লিটারেলি এত ঘুরেছে, আমি তো দেখে অবাক হয়ে গেছি। এখান থেকে ওই দেখো গন্ডোলা দেখা যাচ্ছে। প্রায় 15-20 মিনিট লাইন দেওয়ার পর এন্ট্রি গেটের সামনে চলে এলাম। সামনেই দেখো লেখা আছে G1 স্টেশন। এই স্টেশনগুলোর না আলাদা আলাদা নাম আছে, যদি পসিবল হয় ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। সামনে এখনো 20-25 জন আছে, তারপরে আমরা চান্স পাবো রোপওয়েতে ওঠার। A few moments later. এই দেখো ফাইনালি উঠে পড়েছি রোপওয়েতে। বৃষ্টি হচ্ছিল যার জন্য কাঁচগুলো একটু অস্পষ্ট লাগছিল, বাট বাইরের ভিউটা না জাস্ট অসাধারণ ছিল। গুলমার্গের ফেজ 1-এ তো যাচ্ছি, ফেজ 2-তেও যাব, কিন্তু কোথায় গিয়ে যে বরফ পাবো সেটাই জানি না। তবে আসার পর থেকে এখানে শুনছি ফেজ 1-এ বরফ না পেলেও ফেজ 2-তে নিশ্চয়ই বরফ পাবো, সেই আশাতেই যাওয়া। সে তো তোমাদের আগেই বলেছি। তবে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে, তাই ভাবছি যে বরফ কোথায় পাবো আর বরফে কতটা এনজয় করতে পারবো আমরা নিজেরাও জানি না, কারণ ফেজ 2 থেকে 4টের মধ্যে নেমে আসতে হবে, 4টের পরে ওখানে থাকা অ্যালাউ না। গল্প করতে করতে ফেজ 1-এর স্টেশনে পৌঁছে গেলাম। এই রোপওয়েতে আমরা 6 জন চেপেছি, আমাদের টিমেরই সবাই। তবে একজন ভীষণ ভয় পাচ্ছিল, কারণ তার হাইট ফোবিয়া আছে। এই জায়গাটার নাম কংডোরি। এখানে নেমে ডিসাইড করা হলো বরফ তো এখানে নেই, এখানটা একটু এদিক ওদিক ঘুরে ফিরে আমরা সোজা চলে যাব ফেজ 2-এ। যদি ফেজ 2 থেকে ফেরার সময় মনে হয় তখন না হয় এখানে একটু ঘুরবো। তো এখানে কিছুক্ষণ ওই 5 মিনিট মতো ছিলাম। আজকে সকালে ব্রেকফাস্ট একদমই হালকা ছিল, তাই দুপুর হতে না হতেই প্রচন্ড খিদে পেয়ে গেছে। একটু কিছু কিনে খেয়ে চলে গেলাম ফেজ 2-এর স্টেশনে। ফেজ 2-এর সমস্ত গন্ডোলাগুলো হলো লাল রঙের, যেটা দেখতে ভীষণ ভালো লাগছিল। তবে ফেজ 1-এ আমাদের যে প্রবলেম ফেস করতে হয়েছে তার জন্য অনেকটা টাইম ওয়েস্টও হয়েছে। ফেজ 2টা আমাদের কাছে একদমই স্মুথ ছিল। গেলাম, লাইন দিলাম আর উঠে পড়লাম গন্ডোলাতে। ফেজ 1 থেকে যখন আসলাম তখন কিন্তু হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। এখন ফেজ 2 থেকে যাচ্ছি গুলমার্গের আরো উপরে, কিন্তু এখন বৃষ্টি একদম থেমে গেছে। ভিউটা না জাস্ট মারাত্মক লাগছিল। আর সব থেকে বেস্ট পার্ট হলো এখান থেকেই আমরা দেখতে পাচ্ছি পাহাড়ের উপরে অল্প অল্প বরফ আছে। মানে ফাইনালি আমার মনের আশাটা পূর্ণ হতে চলেছে। ঠিক এর পরেই আমাদের সাথে একটা হরার এক্সপিরিয়েন্স হয়, সেটা আমি তোমাদের সাথে লাইভ শেয়ার করব, কোনো রকম কোনো ভয়েস ওভার দেব না। ইচ্ছা করে করে এটা আমি না না চাপালাম, খুব চাপা না জোর করে আমাকে টেনে যাবে না করতে এবারে বদলা
বদলা হচ্ছে নাগরদোলা দেখলেই চাপবে, আমার নাগরদোলা খুব ভালো। সেকেন্ড ফেজে যাওয়ার সময় রোপওয়েটা এত জোরে দুলেছিল, ভীষণ ভয় পেয়ে গেছিলাম। লাস্ট মুভমেন্টে ভিডিওটা ক্যাপচার করেছি। পৌঁছে গেছি আমরা ফেজ 2-তে, বাট এখানেও বরফ নেই, ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে আর প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। ফেজ 2-তে এসেও যে বরফের দেখা মিলবে না এটা তো আমি আশাই করিনি। তো এখন উঠছি পাহাড়ের উপর দিয়ে, অনেকটা উপরে আছে বরফ। বরফের দেখা তো পেয়েছি, কিন্তু সেখানেই পৌঁছাতে হবে এই এবড়ো খেবড়ো পাথর পেরিয়ে। উঠতে তো অতটাও অসুবিধা হয়নি, কিন্তু নামার সময় বেশ অসুবিধা হবে, সেটা তো এখন থেকেই বুঝতে পারছি। ফেজ 2 এর স্টেশনে নেমে পাহাড়ের প্রায় অনেকটা উপরে চলে এসেছি, আর ফাইনালি আমার চোখ সার্থক হলো এই বরফ দেখে। পাহাড়ের এতটা উপরে এসে মন জুড়িয়ে গেল। তো বরফগুলো খুব একটা পরিষ্কার ছিল না, কারণ বরফগুলো পুরনো বরফ ছিল। এখন তো স্নোফলও হচ্ছে না। এখানে স্লেজ গাড়িরও ব্যবস্থা আছে, ওই দেখো সামনের দিকে নিয়ে যাচ্ছে সবাইকে। পাহাড়ের আরো উপরে নিয়ে যাবে বরফ দেখাতে। ভাড়া বলছে 1500 টাকা। আমাদের টিমের কয়েকজন রিলস বানালো, বাট যারা রিলস বানিয়ে দিচ্ছে তাদের কাছে আইফোনও নেই, গিম্বেলও নেই। আমাদের টিমের একজনের কাছে আইফোন ছিল, তার থেকে আইফোন নিয়ে রিলসটা বানিয়ে দিল, শুধু এডিটও করে দেয়নি। তাই আমরা এখানে আর রিলস বানাইনি। অনেক কষ্টে চলে এসেছি বরফের কাছে। ফেজ 2-তে এসেও অনেকটা উপরে উঠতে হলো, তারপরে আমরা বরফ পেলাম। এবারে রিলস বানাবো, বাট বরফে জুতোটা ভীষণ স্লিপ করছে। এখানে হচ্ছে রোপওয়ে, আর আমরা এসেছি এতটা উঁচুতে। এখানে স্লেজ গাড়িও রয়েছে প্রচুর। উঠে তো পড়েছি, বাট নামবো কি করে জানি না। আমরা বরফে প্রচুর মজা করেছি, অনেক ফটো তুলেছি, অনেক রিলস বানিয়েছি, আর অনেক ভিডিও করেছি। পুরো প্যান্ট ভিজে গেছে। তো এখন নিচে যাচ্ছি, 3:20 বাজছে। 4টের মধ্যে আমাদের ফেজ 1-এ পৌঁছাতে হবে, তাই নিচে যাচ্ছি। আমরা বরফে প্রায় 1-1.5 ঘন্টা ছিলাম, ভীষণ মজা করেছি। তার কিছু কিছু গ্লিমস তো তোমাদের সাথে শেয়ার করলাম। এবার এখান থেকে নেমে যাব। নামার সময় খুব একটা বেশি ভিডিও করব না, কারণ প্রচন্ড রিস্ক, আগেই বললাম। পাহাড়ের উপর থেকে নেমে পড়েছি, আছি এখন এফারওয়েতে। ফেজ 1-এ যাওয়ার জন্য রোপওয়ে স্টেশনে লাইন দিয়েছি, বিশাল লম্বা লাইন পড়েছে। প্রথমে তো ভাবছিলাম আমরা কি ঠিক দিকে যাচ্ছি, মনে হচ্ছে তো রেস্টুরেন্টের ভিতরে ঢুকে যাচ্ছি। তারপরে দেখলাম না, আমরা ঠিকই যাচ্ছি। রেস্টুরেন্টের মধ্যে দিয়ে রোপওয়ে স্টেশনের লাইনটা পড়েছে। তারপর তো শুরু হলো আসল মজা। এই রেস্টুরেন্টে চলছিল গান, আর গান শুনলে কে আর কন্ট্রোলে থাকে বলো। আমাদের টিমের সবাই নাচতে শুরু করে দিল, আর তারপরে তো বাদবাকি যারা লাইন দিয়েছিল তারাও নাচতে শুরু করে দিল। মানে আমরা শুরুয়াত করে দিলাম, এবার যতক্ষণ লাইন চলবে ততক্ষণ তো নাচ চলবেই। সত্যি বলতে এই জায়গাটাতে সবার সাথে দারুণ মজা হয়েছিল, তাও আবার হঠাৎ করেই। এদিকে তো লাইন এগিয়ে যাচ্ছে, লাইনে আমাদের টিমের কয়েকজন ছিল আর জয় ছিল, বাদবাকি আমরা সবাই ওই মিডিলে গিয়ে গোল করে নাচছিলাম। এদিকে তো লাইন অনেকটাই এগিয়ে গেছে, তাই আমরা আবারও লাইনে চলে এলাম। কিভাবে যে লাইনটা এত তাড়াতাড়ি এগিয়ে গেল বুঝতেও পারলাম না। লাইন থেকে যতক্ষণ দেখলাম অন্যান্য টিমের সবাই কিন্তু নাচতেই থাকছিল। তো আমরা চেপে পড়েছি, ফেজ 2 থেকে যাচ্ছি ফেজ 1-এ। এবার আমাদের ফেরার পালা। তো এবারে বলে দিই খরচাটা। তো আমাদের ফেজ 1-এর রোপওয়েতে যাওয়ার জন্য খরচা পড়েছে পার হেড 800 টাকা করে, আর ফেজ 2-তে যাওয়ার জন্য খরচা পড়েছে পার হেড 1000 টাকা করে, মানে টোটাল 1800 টাকা করে পার হেড খরচা পড়েছে। ফেরার সময় যে ভিউ পয়েন্টটা দেখার ছিল সেটা আর দেখা হলো না, কারণ অলরেডি 5টা বেজে গেছে আর আমাদের সবার প্রচন্ড খিদে পেয়ে গেছে। এতক্ষণ বরফে ছিলাম তো খিদের কথা
কথা মনে ছিল না। যেমনি গাড়িতে এসে ব্যাগে টুকটাক যা কিছু ছিল সেসব খেয়ে কিছুটা স্বস্তি হলো। এবারে রাস্তার মাঝে দাঁড়ালাম এই ওপেন ভিউ ধাবাতে, এখান থেকেই টুকটাক কিছু খাবার দাবার খেয়ে নেব। খাবারের ডিটেলস অ্যান্ড রিভিউ শর্টসে শেয়ার করব অবশ্যই, বড় ব্লগের সাথে সাথে শর্টস গুলোও চেক করে নিও। 7:40 বাজছে, ভেবেছিলাম আজকেও যাব ডাল লেকের মার্কেটটা ঘুরবো, কিন্তু আজ আর ঘোরা হবে না, কারণ লজে ঢুকতে ঢুকতে প্রায় 9টাই বেজে যাবে। তাই চলো এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অবশ্যই কমেন্টে জানিও যে ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো। কাল আসি নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সো চলো ফাইনালি আজকের মতো টাটা।